নমস্কার, কলকাতা দূরদর্শনে পরীক্ষা স্পেশালে সকলকে স্বাগত। আজ আলোচনার বিষয় হচ্ছে ভূগোল। তাই নিয়ে আলোচনায় আমরা রয়েছি। আমাদের সঙ্গে রয়েছেন দুই অতিথি। রয়েছেন ডক্টর ইমন ব্যানার্জি মুখার্জি, অ্যাসিস্ট্যান্ট মিস্ট্রেস, NIGS পাথর প্রতিমা। সঙ্গে রয়েছেন অনন্যা গাঙ্গুলি, সহশিক্ষিকা, হোলি প্যালেস মাল্টিপারপাস স্কুল, তেঘরিয়া। আপনাদের দুজনকেই স্টুডিওতে স্বাগত। প্রথমেই ইমন ম্যাডাম, যেটা জিজ্ঞেস করবো আপনার কাছে, যে আমাদের এই যে পরীক্ষাটা হচ্ছে সেটা কত মার্কসে হচ্ছে এবং তার ডিভিশনটা ঠিক কীরকম রয়েছে, যদি একটু বলেন। আমাদের ছাত্রদের উদ্দেশ্যে প্রথমেই বলছি যে 2 ফেব্রুয়ারি থেকে আমাদের মাধ্যমিক শুরু। তার মধ্যে 7ই ফেব্রুয়ারি মানে শনিবার আমাদের ভূগোল পরীক্ষা। তো ভূগোল পরীক্ষার ক্ষেত্রে প্রস্তুতির ক্ষেত্রে আমরা অনেকেই সারা বছর পড়াশোনা এখন করেছি, এখন একদমই অন্তিম লগ্নে। তো সেক্ষেত্রে আমি একটু ডিভিশনগুলো বলতে চাই। আমাদের 4টি বিভাগ ভূগোলের ক্ষেত্রে। ক বিভাগ প্রাকৃতিক ভূগোল, খ বিভাগে আছে পরিবেশ ভূগোল, গ বিভাগ আঞ্চলিক ভূগোল, আর ঘ বিভাগে আছে উপগ্রহ চিত্র এবং ভূ মানচিত্র, যেটা আমরা বলি মানে ভূ বৈচিত্র্যসূচক মানচিত্র বা যাকে আমরা টোপোগ্রাফিক্যাল মানচিত্র বলে থাকি। তো এই 4টি বিষয়ের মধ্যে থেকেই আমাদের বিভিন্ন অধ্যায় আছে, সেখান থেকে আমাদের প্রশ্ন আসে। তো প্রথমেই আসি ক এবং গ বিভাগ মানে প্রাকৃতিক এবং আঞ্চলিক থেকে মোট আসে 32 এবং 32, টোটাল 64 মার্কসের প্রশ্ন। এছাড়া মানে আমাদের খ বিভাগ এবং ঘ বিভাগ এখান থেকে আসে 8 + 8 মানে 16 নম্বরের প্রশ্ন। এছাড়া যদি আমরা প্রশ্নের ধরনে যাই, আমাদের 6 রকম প্রশ্নের ধরন বা বিভাগ আছে। তার মধ্যে বিভাগ কয়েতে আসছে MCQ, যেখানে আসছে 14টি প্রশ্ন, 4টি করে অপশন দেওয়া থাকবে, তার থেকে সঠিক উত্তর নির্বাচন করতে হবে এবং এখানে কিন্তু কোনো অপশন নেই বা অর নেই। এরপরে আসছে আমাদের বিভাগ খ, যেটি হচ্ছে অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন, যেখানে থাকবে আমাদের 22টি প্রশ্ন করতে হবে। প্রশ্ন দেয়া থাকবে মোট 26টি, তার মানে এখানে আমাদের অথবার স্থান আছে। এর মধ্যে আবার 4টি ভাগ আছে। প্রথম আসছে শুদ্ধ অশুদ্ধ, অর্থাৎ সেটা হচ্ছে 7টি প্রশ্ন থাকবে, তার মধ্যে 6টি করতে হচ্ছে। দ্বিতীয় হচ্ছে শূন্যস্থান পূরণ, সেটাও 7টির মধ্যে 6টি। তৃতীয় হচ্ছে এক কথায় বা 2টি কথায় উত্তর, এবং সেটি থাকছে 8টির মধ্যে 6টি। এবং লাস্ট থাকছে স্তম্ভ মিলন, সেখানে কোনো অর্থ থাকে না, 4টি স্তম্ভ দেওয়া থাকে, সেটা মিলন। তো এই হলো আমাদের দ্বিতীয় বিভাগ। তৃতীয় যে বিভাগ গ বিভাগ, সেখানে হচ্ছে সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন, প্রত্যেকটি প্রশ্নের মান হচ্ছে 2 করে। সেখানে থাকছে আমাদের 6টি প্রশ্ন। এবার এই 6টি প্রশ্নের মধ্যে প্রত্যেকটি প্রশ্নের সাথে প্রত্যেকটি প্রশ্ন অথবা থাকে। এরপরে হচ্ছে আমাদের ঘ বিভাগ, যেটা হচ্ছে সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক প্রশ্ন, যেটি হচ্ছে আমাদের 3 নম্বর করে থাকে, 4টি প্রশ্ন থাকছে, সেখানেও প্রত্যেকটি প্রশ্নের সাথে প্রত্যেকটি প্রশ্নের অথবা থাকছে। তারপরে হচ্ছে উম বিভাগ, যেটা হচ্ছে দীর্ঘ উত্তরধর্মী প্রশ্ন, যেখানে থাকছে প্রাকৃতিক ভূগোলের থেকে 4টির মধ্যে 2টি, অর্থাৎ 5 + 5 10, আবার আঞ্চলিকের থেকেও 4টির মধ্যে 2টি। কিন্তু এখানে একটা বিষয়, এখানে হচ্ছে বিভাগ খ এবং বিভাগ ঘ থেকে কোনো বড় প্রশ্ন হয় না, শুধু আমাদের ক আর গ বিভাগ থেকেই হচ্ছে। আর লাস্ট হচ্ছে বিভাগ চ, যেটা হচ্ছে আমাদের মানচিত্র অঙ্কন, যেখানে ভারতের মানচিত্র দেয়া থাকবে, সেখানে আমাদের 10টি মানচিত্রের চিহ্নিত করতে হবে, স্থান চিহ্নিত করতে হবে। আর যারা দৃষ্টিহীন তাদের জন্য 10টি বিকল্প প্রশ্ন আছে। বাহ, আমরা খুব সহজভাবে পুরোটা একদম চোখের সামনে চিত্রটা পরিষ্কার হলো। ম্যাডাম, একটু আপনি যদি বলেন যে এই যে প্রশ্ন লেখার যে ধরন, সেখানে যেগুলো ব্রড কোয়েশ্চেন থাকছে, সেখানে কিভাবে তারা এগোবে বা প্রশ্নের নির্বাচনটা কিভাবে করবে? হ্যাঁ, প্রশ্ন নির্বাচনের ক্ষেত্রে যেটা প্রথমেই মাথায় রাখা উচিত জিওগ্রাফির ক্ষেত্রে, সেটা হচ্ছে যে আমি যখন কোনো একটি প্রশ্ন নির্বাচন করছি, যেন সেটি অবশ্যই কোনো একটা ডায়াগ্রাম বা ছবি ভিত্তিক হয়, তাহলে সেখানে একটি উত্তরকে বিষয়ভিত্তিকভাবে লিখতে অনেকটা আমাদের সুবিধা হয়। এক আর দ্বিতীয়ত হচ্ছে, যদি আমি প্রাকৃতিক কোনো ভূগোল থেকে কোনো যদি প্রশ্ন করছি, তো সেখানে ডেফিনেশন তো থাকবে, তার সাথে সাথে কিভাবে সেটা উৎপত্তি হচ্ছে বা প্রপার একটা এক্সাম্পল বা উদাহরণ দেওয়ার চেষ্টা করতে হবে, সাথে ডায়াগ্রাম। এবং মনে রাখতে হবে এই ছবিটি যেন উত্তরের সাথে সাথেই যায়, মানে উত্তর পুরো লিখে ফেললাম তারপর লাস্টে গিয়ে সব ছবি দিচ্ছি, সেটা কিন্তু কোনোভাবেই চলবে না। আর যতটা পারা যায় যদি পয়েন্ট ভিত্তিক লেখা যায়,
যে বা কোনো একটা উত্তর লিখছি যেখানে দেখা যাচ্ছে একটি সাব হেডিং করার পর সাব পয়েন্টে যাচ্ছি যখন, তখন দেখা যাচ্ছে এটা দীর্ঘ একটা প্যারাগ্রাফ আমাকে লিখতে হচ্ছে, সেটা আমি না লিখে যদি বুলেট করে বা যদি পয়েন্ট করে লিখি, সেক্ষেত্রে যিনি পরীক্ষক রয়েছেন তার ক্ষেত্রেও যেমন সুবিধা হচ্ছে, এবং আমি আমার উত্তরের যে মূল বিষয়বস্তু সেটিকে কিন্তু পয়েন্ট ভিত্তিক লিখলে আমার নিজের ক্ষেত্রেও কিন্তু অনেকটা সুবিধা। এবং সর্বোপরি হচ্ছে যে একটি প্রেজেন্টেশন, আমরা তো আমাদের খাতা থেকে প্রেজেন্ট করছি, সেই প্রেজেন্টেশনটা যেন অত্যন্ত ভালো হয়, কারণ জিওগ্রাফিতে প্রেজেন্টেশন একটা বড় মাত্রা বা বড় ভূমিকা নেয়। ম্যাডাম, যেটা জানতে চাইবো যে এই যে প্রশ্নের নির্বাচন তো জানলাম, উত্তর লেখার ক্ষেত্রে মানে অন্য কত রকমের কালি কি তারা ব্যবহার করতে পারে, না ব্লু ব্ল্যাকের মধ্যে সীমাবদ্ধ থাকাটাই ভালো, এটা যদি একটুখানি বলেন। দেখুন, কালি আমার মতে আমি আমার স্টুডেন্টদেরকে বলি যে ব্ল্যাক আর ব্লু এটাই ব্যবহার করা শ্রেয়, কারণ অনেকে হয়তো পছন্দ করেন, অনেকে করেন না। যদিও ভূগোলের ক্ষেত্রে জানি যে আমরা বিভিন্ন কালার ইউজ করি, কালার পেন্সিল ইউজ করি, কিন্তু আমি যে বিভিন্ন জন্য যে বিভিন্ন লোকের যে মতামত আছে বিভিন্ন টিচারদের, সেই হিসেবে আমি সেফ থাকার জন্য বলি যে ব্ল্যাক অ্যান্ড ব্লু ইউজ করুক আর পেন্সিল ইউজ করুক। আচ্ছা, এবার ধরুন আমি বলছি লেখাটা শুরু করছে কোনো একটা পয়েন্ট দিয়ে, লেখাটা ডান দিকে প্রথম 4টে লাইন হয়তো হাফ পেজ লিখলো, আর ওই বাঁ দিকের স্পেসটাতেই চৌকো করে পেন্সিল দিয়ে বক্স করে, যেটা ম্যাডাম বলছিলেন রেলিভেন্ট আঁকাটা যদি এঁকে দেয়, আবার লিখলো কোনো লেখার ক্ষেত্রে হয়তো বাঁ দিকে 4টে লাইন লিখলো, ডান দিকটা হয়তো চৌকো বক্স করে এঁকে দিল, এরকম ভাবেও তো নিজের খাতাটাকে সুন্দরভাবে সাজানো যেতে পারে। একদম, সাজানোটা এটাই অ্যাকচুয়ালি প্র্যাকটিস। এখন যে আমাদের টেস্ট পেপারগুলো পাচ্ছি, তার জন্য একটা যে টেস্ট পেপার আমি সলভ করছি সেটা হচ্ছে মেন। এখন কিন্তু আর পরীক্ষা দেওয়ার ব্যাপার হচ্ছে টাইম ম্যানেজমেন্ট, আর হচ্ছে আমি কি করে সাজাচ্ছি ওই সময়ের মধ্যে। একদম, এই টাইম ম্যানেজমেন্ট যেটা বললেন, টাইম ম্যানেজমেন্টে আসবো, যে টাইম ম্যানেজমেন্ট করার ক্ষেত্রে কিভাবে তারা নিজেদেরকে সাজাবে, মানে ব্রড কোয়েশ্চেন গুলো আগে লিখবে না মাল্টিপল চয়েস গুলো আগে করে একটা জায়গা নিজেকে রাখবে, এটা বিষয়ে আপনারা দুজনেই যদি করে মতামত দেন। আমার মতে আমাদের তো এখন জিওগ্রাফির ক্ষেত্রে বিশেষ করে শর্ট কোয়েশ্চেন, যদি আমরা আমাদের বিভাগ ক আর টোটাল আমাদের 36 মার্কস শর্ট কোয়েশ্চেন। এবার যদি আমি 2 মার্কসগুলোও ধরি, সব মিলিয়ে 48 প্লাস ম্যাপ পয়েন্টিং আরও 10, 58, তাহলে 90-র মধ্যে 58 প্রায় 65% আমার শর্ট কোয়েশ্চেন। সেইটা যদি মানে আমরা যদি আগে করে নিই, তাহলে আমার সিকিউর করা মানে আমার একটা মাথায় থাকছে যে আমি 65% আনসার করে নিয়েছি। প্রথমত এটা। দ্বিতীয় হচ্ছে, আমরা সবাই জানি যে পরীক্ষার শুরুতে হাতের স্পিড, লেখার স্পিড একটু কম থাকে, তো প্রথমেই যদি আমি লং কোয়েশ্চেনে সেটা দিয়ে দিই, তাহলে দেখবো হয়তো লং কোয়েশ্চেন আমরা অনেক জানি, কতটা লিখবো সেটা তখন ধারণা থাকে না, হয়তো 2টো লং কোয়েশ্চেন 4টে লং কোয়েশ্চেনই হয়তো আমার অনেকটা সময় নিয়ে নিল। তার থেকে আমার মনে হয় যে শর্ট কোয়েশ্চেনগুলো আগে লিখে তারপর আমার যে টাইমটা থাকছে সেই অনুযায়ী আমি আমার লং কোয়েশ্চেন অ্যাটেন্ড করলাম। আচ্ছা, এই ক্ষেত্রে একটু জিজ্ঞেস করি যে লং কোয়েশ্চেন যখন লিখবে, একটা কোয়েশ্চেনের আনসার পুরোটা লিখলো, প্যারাগ্রাফ চেঞ্জ করে হেডিং দিয়ে বুলেট দিয়ে করে যখন দ্বিতীয় প্রশ্নে যাচ্ছে, এক তো প্রশ্নের মানটা ঠিকভাবে লিখতে হবে, কত নম্বরের প্রশ্ন, কত দাগে, এবং একটা কোয়েশ্চেনের আনসার শেষ হলে কি যে পেন দিয়ে লিখছে সে পেন দিয়ে যদি একটা লাইন টেনে এন্ড লাইন টেনে দেয়, তাহলে কি সুবিধা হয়? এন্ড লাইনের থেকে আমার যেটা মনে হয় যে দুটো প্রশ্নের মধ্যে অন্ততপক্ষে হাফ ইঞ্চি গ্যাপ রাখা উচিত, তাতে যিনি পরীক্ষক খাতা দেখছেন তার ক্ষেত্রেও যেমন স্পষ্ট হয়ে যায় যে এটির পর এই অ্যান্সারটা, তেমনি একজন পরীক্ষার্থীর ক্ষেত্রে মানে খাতার প্রেজেন্টেশনটা খুব সুন্দর থাকে। আর একটা ব্যাপার হচ্ছে যে আমি অ্যাজ আ স্টুডেন্ট হিসেবে আমাকে দেখিয়ে দিতে হবে শিক্ষককে যে আমি অ্যাটেম্প করেছি, তিনি যেন কোনো ভ্রান্ত ধারণায় না থাকেন যে এটার পর এটা তো আর পেলাম না। আর যদি এরকমও হয় যে কোনো একটা প্রশ্নের কোনো একটা হয়তো 2+3 রয়েছে কোনো প্রশ্নে, বা এরকম কোনো রয়েছে যেটা ছোট প্রশ্ন, আমি যে পারছি না, অ্যান্সার লিখতে পারছি না বা সেই মুহূর্তে মনে পড়ছে না, সেক্ষেত্রে আমি ওই জায়গাটা ছেড়ে রেখে দেবো, পরের প্রশ্ন আমি চলে যাব, যখন আমার পুরো পরীক্ষাটা শেষ হয়ে যাবে তখন ফিরে এসে আবার সেই জায়গায় সেই উত্তরটাই লিখবো। এরকম নয় আমি 2.1.2 এর পর 2.3 লিখে ফেললাম, এই পুরো সিকোয়েন্সটা সেটা আমার পুরো নষ্ট হয়ে গেল, তাহলে কিন্তু একটু পরীক্ষকদের সমস্যা হয়, কারণ কেজিং এর সময় নাম্বার দেওয়ার সময় একটু সমস্যা হয়। সেক্ষেত্রে কোশ্চেন যে পুরো ব্যাপারটা অ্যান্সারটা পরপর লেখাটাই আমার মনে হয় সব থেকে ভালো। এবং এক্ষেত্রে আরেকটা জিনিসও জানবো যে অনেকে আছে পার্ট মার্কস যেখানে, সেখানে হয়তো 2+2+1 এরম রয়েছে, তাহলে কি করলো 2+2টা লিখলো বা 2+2টা হয়তো লিখে ফেললো, 1টা হয়তো লিখলো না, পরে আবার ওই দাগ নাম্বার দিয়ে শুধু একের উত্তরটা লিখলো, তখন কি দেখতে সত্যিই খাতা দেখতে সমস্যা হয়? দেখতে অসুবিধা হয়, কারণ অলরেডি আমরা একটা কেজিকে নাম্বার দিয়ে ফেলি, হয়তো টিচার তখন এটাই মনে করে যে হয়তো সেই প্রশ্নটা লেখেনি। তো এবং শুধু এটাও না, বিশেষ করে শর্ট কোয়েশ্চেনের ক্ষেত্রে এই যে বিভাগ ক খ লিখছি, অনেকেরই একটা প্রবণতা থাকে যে আমি 5টা প্রশ্ন পাচ্ছি, লিখলাম, পরে আবার লিখলাম বিভাগ ক। এইটা একদমই করা উচিত না।
আমি জায়গা ফাঁকা দিয়ে রাখলাম না, ম্যাডাম বললেন অনন্যা ম্যাডাম যে ক বিভাগের আমার 14টা প্রশ্ন আমি দাগ নাম্বারটা দিয়ে রাখি, জায়গাটা ফাঁকা দিয়ে রাখি, যদি আমি পরে আবার ওই দাগ নাম্বারের ওখানে আমি লিখে দিলাম। শর্টের ক্ষেত্রে শর্ট তো আরো অসুবিধে আচ্ছা, হচ্ছে। আরেকটা যদি শর্ট কোয়েশ্চেনের ক্ষেত্রে বা মাল্টিপল চয়েসের ক্ষেত্রে জিজ্ঞেস করব যে সেখানে কি পুরো যে বাক্যটা ধরুন চেয়েছে যে এর ফলে এটা গঠিত হয়, তাহলে এর ফলে গঠিত হয় ড্যাশ দিয়ে উত্তরটা, না শুধু উত্তরটুকুনি লিখলেই হয়ে যাবে? একদমই পুরো উত্তর আমরা চাই না, ওটা প্রশ্নতেও তাই লেখা থাকে। একদমই টু দা পয়েন্ট, মানে যেইটা আমার আনসার হবে শুধু সেটা। সেই উত্তরটা। ইনফ্যাক্ট যদি আমাদের পরের প্রশ্নটাও দেখি, এক কথায় বা দু কথায় উত্তর দাও লেখাই থাকে, কোনো পূর্ণ বাক্যের উত্তরে কিন্তু এখানে কোনো প্রশ্ন নেই। আচ্ছা, এর সঙ্গে সঙ্গে আসবো যে এই যে খাতা সাজানোর ক্ষেত্রে কি মার্জিনটা না ম্যান্ডেটারি, না মোটামুটি 1 ইঞ্চ মতো চারিদিকে জায়গা ছাড়লেই হয়ে যায়? আমার যেটা মনে হয় যে যেহেতু আমার দাগ নম্বর দেওয়ার জন্য একটা জায়গা থাকা দরকার, সেক্ষেত্রে খাতার বাঁ দিকে অন্তত পক্ষে 1 ইঞ্চি এবং খাতার ওপরে যখন পরীক্ষক তার যোগ করছেন নাম্বারগুলো তখন তার লেখার জন্য একটা জায়গা লাগে, তো সেই জন্য ওপরে অন্তত পক্ষে 1/2 ইঞ্চি একটি জায়গা রেখে দেওয়া উচিত মার্জিনের ক্ষেত্রে। ডান দিকে বা নিচে কোনো রকম জায়গা রাখার প্রয়োজনীয়তা আপাতত নেই, কারণ সেটার জন্য যথেষ্ট জায়গা কিন্তু আমাদেরকে দেওয়া হচ্ছে, বোর্ড দিচ্ছে, এটা একটা ব্যাপার আর কি। একদম। এবং এর সঙ্গে একটা জিনিস জিজ্ঞেস করব, এই যেখানে অপশন রয়েছে যে হয়তো 7টার মধ্যে 5টা, 7টার মধ্যে 12টা, এরকম অপশন রয়েছে, অনেক সময় প্রবণতা দেখা যায় যে কটা বললো সে কটা লিখে দিলাম, পরে আবার 4টে লিখলাম, মানে এরকম ভাবে যে ধারণা যে আমি বেশি মার্কস পেয়ে যাব, এটা কি ঠিক, না একদম মানে সঠিকটা যতগুলো পারবো সেটাই লেখা উচিত? প্রথম কথা, এরকম একদমই ঠিক নয় যে এক্সট্রা পেলাম মানে আমি এক্সট্রা নাম্বার পাবো, কারণ আমাদের পরীক্ষার সামনেই তোমরা যারা পরীক্ষা দেবে দেখবে সামনে একটি কেজিং এর জায়গা আছে, মানে যেখানে টিচাররা প্রত্যেকটা প্রশ্ন লিখে তার নম্বর দেবে, তো সেই কেজিংয়েই ধরা পড়ে যাবে যদি কোনো কেউ এক্সট্রা লেখে। প্রথমত এটা। আর দ্বিতীয় হচ্ছে, হ্যাঁ অনেকে শর্ট কোয়েশ্চেনের প্রবণতা থাকে যে 7টাই আমি লিখে দিই, তবে এটাও ঠিক যে আমাদের কিন্তু ইনস্ট্রাকশন এটাই থাকে যেটি এক্সট্রা থেকে এক্সট্রা লেখা এবং অতিরিক্ত নাম্বার যেই নাম্বারটা শর্ট কোয়েশ্চেনের ক্ষেত্রে না, ইনফ্যাক্ট লংয়েও যে প্রশ্নটাতে বেশি নাম্বার পেয়েছে সেখানে নাম্বারটা সেই নাম্বারটাই কাউন্ট করা। তো কিন্তু এটাও বলার এক্সট্রা লেখার কোনো প্রয়োজন নেই, যেটাতে কনফিডেন্ট সেটাই লেখো, কারণ ওটাতে বিভ্রান্তি ছাড়া এবং তোমাদের সময় নষ্ট ছাড়া তার বেশি না। ওই সময়টা রিভিশনে, ওই সময়টা এক্সট্রা ডায়াগ্রামে দাও, ওটাই সবথেকে ভালো। আরেকটা জিনিস জিজ্ঞেস করব যে পরীক্ষার আগে তো প্রশ্নপত্র পড়া, খাতাটা ভালো করে রোল নাম্বার এগুলো লেখার জন্য তো আলাদা সময় দেওয়াই হচ্ছে, সেই জায়গাটাতে যদি সে ওই কাজটা মন দিয়ে করে তাহলে কি তার পরবর্তী যে সময়টা সেই সময়টা পরীক্ষাটা দিতে আরো স্মুথলি সুবিধা হয়? একদমই তাই। আমার যেটা মনে হয় যে প্রথম যে 15 মিনিট দেওয়া হয় যে কোশ্চেনটা পড়া, সেটা ভীষণ ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে যে ওই সময় আমি নির্বাচন করছি যে আমি কোন উত্তরটা লিখবো এবং কোনটা লিখবো না, আমাকে জানতে হবে যে আমি কোনটা ছাড়বো এবং কোনটা নির্বাচন করবো। এটা খুব গুরুত্বপূর্ণ জিনিস, বিশেষ করে বড় কোশ্চেনের জন্য, যে আমি কোনটা লিখতে চাই এবং কোনটা লিখবো না, বা কোনটা আমি খুব ভালো কনফিডেন্ট আমি এটা একদম গুছিয়ে সুন্দর করে লিখতে পারবো। তো এই 15 মিনিট হচ্ছে। আর একটা ব্যাপার হয় কোশ্চেনে অনেক সময় বলে এটা কোনটা হয় না, নাটা পড়লামই না, হয় দেখে আমি ভুল উত্তর লিখে দিয়ে চলে এলাম। তো সেইগুলো কিন্তু ওই 15 মিনিটে একটা স্ক্রিনিং টাইম থাকে যে আমাদের পুরো জায়গাটা আমরা পুরো বাছাই করতে পারি যে আমি কোন প্রশ্ন লিখবো, কোন প্রশ্ন ছাড়বো। এটা একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা। একদম। এর সঙ্গে সঙ্গে আরেকটা জিনিস জিজ্ঞেস করব, এই যে আনসার করার প্রবণতা, ডায়াগ্রাম মূলত ফিজিক্যাল পার্টটাতেই হয়তো বেশি দেওয়ার জায়গা রয়েছে আঞ্চলিকের তুলনায় হয়তো, কিন্তু সেই জায়গায় ওরা কিভাবে প্রশ্নগুলোকে নির্বাচন করবে বা মার্কস ক্যারি করার ক্ষেত্রে কিভাবে ওরা মানে একটা বেনিফিট জায়গায় থাকবে? হ্যাঁ, প্রথমত বলি যে 5 নম্বরের প্রশ্নে প্রাকৃতিক আর আঞ্চলিক আলাদাই, সুতরাং আমাকে আঞ্চলিকও লিখতে হবে, প্রাকৃতিকও লিখতে হবে। এবার মানে তোমাদের যেটা বলার সেটা হচ্ছে প্রাকৃতিকে তো ডায়াগ্রাম থাকছেই, কারণ যে বিশেষ করে প্রাকৃতিক 5 নম্বরও না, যদি আমি তো বলি যে 2 মার্কসও যদি একটা ছোট্ট ভূমিরূপের যদি কাকে বলে দেয় সেখানেও একটা ছোট করে একটা এঁকে দেওয়া যদি সময় থাকে, 3 মার্কসও তো অবশ্যই আঁকতে হবে। আঞ্চলিকের ক্ষেত্রে আমরা যেটা অনেকেই ভুল করি সেটা হচ্ছে আঞ্চলিকটা লিখে নিই, ডায়াগ্রামটা দিই না। কোনো কিছুর বন্টন যখন আঁকছি তখন অবশ্যই একটা ছোট করে ভারতের ম্যাপ এঁকে তার ভিতরে সেই অঞ্চলটা আমি দেখিয়ে দিলাম, এটা কিন্তু খুব জরুরি। বা যদি বন্টন নাও দেয়, হয়তো দিল যে লৌহ ইস্পাত শিল্প গড়ে ওঠার কারণ, সেখানেও আমি গড়ে ওঠার কারণের ভূমিকা একটা লিখে যে লৌহ ইস্পাত শিল্প এই জায়গায় গড়ে উঠেছে, জাস্ট ছোট করে যে কোন কোন আমার রাজ্য, আমার তার ভেতরেও দরকার নিয়ে আমি একটা আউটলাইন ম্যাপ করে
করে দিলাম, আমি সেখানেই পূর্ব নাম্বারটা ভারতের আলাদা। হয়তো পূর্ব ভারতের অংশটুকুনি এঁকে দিয়ে এঁকে দিয়ে আমি সেখানে করে পশ্চিমবঙ্গ ওই দিলাম। বেলটাকে গোল করে দিয়ে যে ওখানে একদম। এবং গড়ে খুব উঠেছে। মানে সিম্পল আঁকা, আর তার জন্য তো প্র্যাকটিসও বেশি করতে হচ্ছে না, কারণ অলরেডি ওদের কাছে একটা ভারতের মানচিত্র থাকছে ম্যাপ পয়েন্টে, হ্যাঁ, সেটা সেটা দেখেই- দেখেই একটুখানি আন্দাজ করে একটা এঁকে দেওয়া, ওতেই নাম্বারটা ক্যারি হয়ে মানে যায়। জিওগ্রাফিতে আঁকা মানে তো তাকে পেইন্টার বা একজন একদমই, মানে একদমই। শিল্পী একদমই হতে না। হবে না, আর্টিস্ট হ্যাঁ। হতে হবে না, তাকে বোঝানোর মতো একটা শেপ দিলেই হলো। অবশ্যই, অবশ্যই। আচ্ছা, এই ক্ষেত্রে একটা জিনিস আর একটু মনে আসছে যে এই ফিজিক্যাল পার্টের আনসার লেখার সময় কোন কোন বিষয়গুলোর উপর তারা মানে ফোকাস করবে, মানে ভূমিরূপের যখন লিখছে বা এর ফলে গড়ে ওঠা বিভিন্ন ভূমিরূপ, সে কোন কোন জায়গাগুলো টাচ করবে, মানে অতিরিক্ত তো লেখার জায়গা না, নেই, ও- শব্দ একটা নির্দিষ্ট, সেখানে কোন কোন বিষয়গুলো, মানে ভূমিরূপটা কিভাবে গড়ে উঠলো, দেখতে কেমন, এর বৈশিষ্ট্য কি, মানে এরম ভাবে আমি আমার মতো বললাম, হ্যাঁ, আপনারা হ্যাঁ, যদি হ্যাঁ, একটুখানি ডিটেলসে বলেন। যেমন হচ্ছে ভূমিরূপের একটি প্রশ্ন খুব কমন, মানে খুব প্রতি বছর আসছে, সেটা হচ্ছে যে যে কোনো ধরনের ক্ষয়কার্য বা সঞ্চয় কার্যের ফলে 3টি ভূমিরূপ লেখো। তো 3টি ভূমিরূপ লেখার ক্ষেত্রে প্রথমেই একটি আমরা যদি ইন্ট্রোডাকশন পার্ট দিই বা ভূমিকা লিখি, তারপরে যদি উৎপত্তির কারণ এবং সর্বশেষ সেটা উদাহরণ এবং ডান দিকে যদি একটি ডায়াগ্রাম দিই, আমার মনে হয় এর থেকে ভালো উত্তর আর কিছু হয় না। বৈশিষ্ট্য, আমরা যদি উৎপত্তির কারণ আমি লিখতে না পারছি, সেক্ষেত্রে আমি বৈশিষ্ট্যও যদি দুটো সেখানে লিখি, কারণ আমাকে 3টি ভূমিরূপের মধ্যে আমার 5 নম্বরের উত্তর শেষ করতে হবে এবং 3টি ভূমিরূপের দ্বারাই কিন্তু আমাকে 5 নম্বর সিকিউরও করতে হবে। তাহলে সেক্ষেত্রে আমি শুধু যদি ডেফিনেশন লিখে দিলাম, আমি যদি শুধু ডায়াগ্রাম করে দিলাম, তাহলে কিন্তু হবে না। সেক্ষেত্রে বৈশিষ্ট্য এবং উৎপত্তির কারণটা যোগ করলে আমার মানে প্রশ্নের উত্তরের মান অনেক ভালো হয়। একদম। এর সঙ্গে সঙ্গে একটা জিনিস জিজ্ঞেস করব যে এই যে বৈশিষ্ট্যের প্রসঙ্গ এলো, যদি বৈশিষ্ট্য জিজ্ঞেস করে, আমরা জানি এরকম বহু ক্ষেত্রে ভূগোলের এরকম অনেক বৈশিষ্ট্য আসে যেগুলো হচ্ছে ছোট ছোট ওয়ান লাইনার একদম, হ্যাঁ, বৈশিষ্ট্য, হ্যাঁ, হ্যাঁ। সেখানে কি ওরা চাইলে দুটো বৈশিষ্ট্য মানে এবং দিয়ে দিয়ে মানে ক্লাব করতে পারে? কারণ হয়তো দিল 2 নম্বরের বা 3 নম্বরের প্রশ্নতে বিশেষ করে থাকে যে 3টি বৈশিষ্ট্য লেখো। হ্যাঁ। প্রথম হচ্ছে আমার বৈশিষ্ট্য সিলেকশনটা, আমি কোন বৈশিষ্ট্যটা যেটা ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য সেটা আমি লিখবো, এবং একটা যেটা বললেন উনি যে একটা দুটো করে বৈশিষ্ট্য ক্লাব করে দেবো, যাতে আমার অন্তত লেখাটা, কারণ 3 নম্বর মানে কিন্তু যথেষ্ট একটু 3টে বৈশিষ্ট্যের মধ্যে কিন্তু ভালো করে লিখতে হবে, হ্যাঁ। এবং অবশ্যই 3টে বৈশিষ্ট্য থাকলেও বারবার বলছি যদি আঁকার জায়গা থাকে অবশ্যই একটা ডায়াগ্রাম করে দেওয়া, বা যদি কোনো জায়গায় কোনো ছক করতে পারে, অবশ্যই, সেই ছকটা করে দিল, সেই ছকটা থেকে বা ছকের 3টে মাধ্যমে। একদম। আমি তাহলে যদি সুবিধা শ্রেণী হয়। বিভাগ থাকে, আমরা হ্যাঁ। শ্রেণী বিভাগ তো সবসময় বলি একটা ছক করে দেখিয়ে তারপর করা, বা এই যে যেটা একটু আগে ম্যাডাম বলছিলেন, ধরুন 3টি ভূমিরূপ দিয়েছে বা দিল যে 2টি শ্রেণী বিভাগ ব্যাখ্যা করো, আমি হয়তো ইন্ট্রোডাকশনে বা ভূমিকাতে কি কি ভূমিরূপ হয় তার শুধু নামটা লিখে দিলাম, এবার বললাম এখান থেকে আমি 3টি ভূমিরূপ ব্যাখ্যা করছি। হ্যাঁ। এইটা হলে তখন কিন্তু টিচার জানবেন যে বাচ্চাটির নলেজ আছে, এবং বাকি ভূমিরূপগুলো সম্পর্কেও জানে, বাকিগুলো 3টি সম্পর্কে। চাওয়া হয়েছে বলে 3টি লিখছে, বাকি আরো 3টে জানে। একদম, মানে এটাই। তার যে পড়াশোনা, তার যে মানে বুৎপত্তিগত জ্ঞান, হ্যাঁ। সেইটা যে আছে সেটা হ্যাঁ। পরীক্ষক বুঝে সেটা যাবে। পরীক্ষা বুঝে যাবে। এবং একদম, এবং এর সঙ্গে সঙ্গে আসবো যে আঞ্চলিক পার্টে লেখার সময় সেখানেও কি এইরকম ভাবে, ধরুন কোনো একটা আমি খনিজের কিছু একটা বললাম, বা হয়তো কোনো একটা শিল্প গড়ে ওঠার, তাহলে সেখানে কি তার উৎস, তার গড়ে ওঠার কারণ, 2-4টে বৈশিষ্ট্য, হ্যাঁ, অর্থনীতিতে প্রভাব, এইভাবে কি মানে নিজের মতো করে প্যারাগ্রাফ করে একদম, লিখতে মানে পারে? মানে অর্থনৈতিক এবং আলাদা করে দিয়ে, এবং সব থেকে বড় ব্যাপার যেটা, যেহেতু ভূগোল, সেক্ষেত্রে জায়গার নাম উল্লেখ করতেই হবে, মানে কোথায় কয়লা পাওয়া যাচ্ছে, কোথায় লৌহ আকরিক পাওয়া যাচ্ছে, কোথায় ডলিমাইট পাওয়া যাচ্ছে, এটা যদি আমি উল্লেখ না করি, জায়গাটা যদি আমি উল্লেখ না করি, তাহলে তো আমার গুরুত্ব পাচ্ছে না। তো সেটা অবশ্যই উল্লেখ করতে হবে। বিভিন্ন যেমন শিল্প রয়েছে, বিভিন্ন যেমন পূর্ব মধ্য ভারতে লৌহ ইস্পাত শিল্প কেন গড়ে উঠেছে তার কারণ ব্যাখ্যা করো, বা কার্পাস বস্ত্রবয়ন শিল্পের ভারতের পশ্চিম দিকে গড়ে ওঠার কারণ কেন লিখছি, তখন আমাকে সেই জায়গাটা উল্লেখ করতে হবে, এবং কার্পাস কোথা থেকে আমরা ইম্পোর্ট করছি বা কোথা থেকে নিয়ে আসছি সেই বিষয়ে কিন্তু একটা মানে এই প্রশ্নের উত্তর দিতে গিয়েও তারা যদি ওই কচ্ছের রান থেকে শুরু করে একদম। শুধু ওই আরব সাগরের ওই পাটটা ধরে পুরোটা এঁকে দেয়, দিয়ে যদি বুঝিয়ে দেয়, সেটাও অনেক সুবিধা আঞ্চলিক হবে। ভূগোলে আঁকাটা বিশেষ জরুরি, সেখানেই কিন্তু নাম্বারটা মানে অন্যদের থেকে আলাদা হয়ে যায়। মানে অন্য যে পরীক্ষার্থী রয়েছে তার থেকে তার স্কোরটা আলাদা হবে। অবশ্যই, একদম একদম। এর সঙ্গে সঙ্গে যেটা জিজ্ঞেস করবো, এই যে টাইম ম্যানেজমেন্ট করবে, এই টাইম ম্যানেজ করার সময় মূলত কোন কোন দিকগুলো জোর দেবে, মানে একটা নির্দিষ্ট ওয়ার্ড লিমিট যেমন আছে, সেরকম কি কোনো এরকম আছে যে মোটামুটি 15 মিনিট 20 মিনিটের মধ্যেই এগুলোকে রাখলে ভালো হয়, এরকম কিছু না? এটা নিজের স্টুডেন্ট টু স্টুডেন্ট ডিপেন্ড করে। এটা স্টুডেন্ট টু স্টুডেন্ট ডিপেন্ড করে, কিন্তু তাও বলবো যে একটা
নিজেদের মতো কোয়েশ্চেন পেপারটাকে নাম্বার অনুযায়ী ভাগ করে নিক, যে শর্ট কোয়েশ্চেনে কিন্তু বেশি সময়ের প্রয়োজন হয় না। যদি আমার এই যে আমি যেটা বললাম 48 মার্কস, এটা কিন্তু খুব 1 আওয়ারের মধ্যে কমপ্লিট হয়ে যায়। ম্যাপ পয়েন্টিং এর জন্য আমি একটা 15 মিনিটস দিলাম, সেটা কমপ্লিট হয়ে যায়। তারপরে আমি 3 মার্কস নিলাম, লং কোয়েশ্চেন লিখলাম। তবে যাই করা হোক, এখন তো মানে প্র্যাকটিসের টাইম, অন্তত 15 মিনিট আগে আমরা ধরে রাখবো যে 3 ঘন্টা 15 মিনিট আমি টেস্ট পেপার পাচ্ছি। টেস্ট পেপার আমি চেষ্টা করব 15 মিনিট, কবে 15 মিনিট আমি বাদই দিলাম, মানে 2 ঘন্টা 45 মিনিট আমি লেখাটা কমপ্লিট করছি। মানে হাতে 10 মিনিট সময় অন্তত মিনিমাম রাখতেই হবে, অন্তত রাখতে হবে, যেটা আমার রিভিশনের টাইম। একদম। এবং এর সঙ্গে ম্যাপ পয়েন্টিং প্রসঙ্গ এলো, সেই প্রসঙ্গ একটু ছুঁয়ে যাই। ম্যাপ পয়েন্টিং করার সময় ওরা এখন তো ওরকম ভাবে বলা যায় না যে সাজেস্টিভ এই ম্যাপ পয়েন্টিং করতে হবে, এগুলো করতে হবে না, সেরকম নয়। কোন কোন বিষয়গুলোকে ওরা মাথায় রাখবে যখন ম্যাপ পয়েন্টিং করবে? ধরুন মানে আমি বলতে চাইছি যেমন এই লৌহ ইস্পাত শিল্প হলো, বা ওদিকে আরপাশ বয়ন হলো, বা কোনো একটা হয়তো কৃষিজ কিছু উৎপাদনের অঞ্চল বললো, তাহলে আমাদের এই দৃষ্টিভঙ্গিটা কিভাবে ওরা ফিক্স করবে? যে মোটামুটি তো একটা আন্দাজ ওদেরও হয়ে গেছে পড়া থেকে এতদিন, যে এটা পূর্ব ভারতীয়, এটা পশ্চিম ভারতীয় অংশ, তো এই জায়গাগুলো ওরা কিভাবে পুট করবে? ম্যাপ পয়েন্টিং এর ক্ষেত্রে বলি, আমিও 10টা করেছি, উনিও 10টা করেছেন। এবার 10-এ হয়তো 10 মানে 10টাই আমরা ঠিক করেছি, তাতেও কিন্তু হাফ মার্কসেরও নাম্বার এদিক ওদিক হয়। তার কারণটা হচ্ছে ম্যাপ পয়েন্টিং এর মেন যেটা, সেটা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা প্রথম। সেকেন্ডলি হচ্ছে আমাদের ম্যাপ পয়েন্টিং এর কোয়েশ্চেন থাকে 6.1 থেকে 6.10। এবার যখন আমরা একটা ম্যাপ করছি বা তোমরা যখন করছো, দেখবে মানে আমার মতে তুমি প্রথমে 10টা ইন্ডেক্স করে নাও, মানে ম্যাপের বাঁ দিকে 5টা, ম্যাপের ডান দিকে 5টা, কারণ 10টা এক জায়গায় ধরতে পারবে না। ইন্ডেক্সের পাশে 6.1 থেকে 6.10 আগে ওরা মার্ক করে নিক। ওকে, মার্ক করার পরে ইন্ডেক্সের পাশে ঠিক কোয়েশ্চেন পেপারে যেভাবে দিয়েছে, মানে ধরুন পূর্ব ভারতের রেল ইঞ্জিন নির্মাণ কেন্দ্র, আমি এটাই লিখলাম, জায়গাটার নাম কিন্তু আমি লিখলাম না, আমি পুরো কোয়েশ্চেন করে দিলাম। এবার আমি ম্যাপ পয়েন্টিং শুরু করব একদম 6.1.1 থেকে 6.1 থেকে। কিভাবে শুরু করছি? হয়তো আমি এই পূর্ব ভারতের একটা রেল ইঞ্জিন শিল্প কেন্দ্র, তাহলে আমি যে পয়েন্ট হয়তো সেটাকে আমি একটা পয়েন্টে বা একটা স্টারে দেখাচ্ছি, একটা সিম্বল দিলাম, সিম্বল দেখাচ্ছি, একটা সিম্বল আমি ওখানে দিলাম। সিম্বলের পাশে আমি শুধু লিখবো 6.1, এবং তার পাশে আমি আর এটা লিখবো না যে পূর্ব ভারতের শিল্পকেন্দ্র লিখছি না, আমি শুধু জায়গাটার নাম লিখছি। আমি জাস্ট লিখে দিলাম চিত্তরঞ্জন, হয়তো আমি লিখে দিলাম। তাহলে ওই ইন্ডেক্সটা তার যখন সেখানে ইন্ডেক্স করছে, সেখান থেকেই উনি বুঝে যাচ্ছেন যে 6.1 এ উনি ওটা করছেন, এবং আমার জায়গাটার নামটা শুধু আমি ওখানে দিচ্ছি। বা কোনো অঞ্চল হলে তার একটা আমি সিম্বল দিয়ে আমি সেই অঞ্চলটাকে জাস্ট মার্ক করে দিলাম, এবং অঞ্চলের মধ্যে কোনো একটা জায়গাতে 6.2 লিখে দিলাম। আমার আর সেখানে অঞ্চল লেখার দরকার নেই। এটা হলে কি হয়, ম্যাপটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন হয়। আর একটা জিনিস, যে লেবেলিং গুলো করছি, সেটা একটা এইদিকে একটা ওইদিকে না করে চেষ্টা করব যে ম্যাপের সাথে যাতে একটা সরল রেখা বা অনুভূমিক ভাবে থাকে, তাহলে ম্যাপটা আমার খুব প্রেজেন্টেবল হবে। আচ্ছা, এই প্রেজেন্টেবলের এই প্রসঙ্গে একটু আসি, যে ম্যাপ যখন প্র্যাকটিস করবে নিজেরা বাড়িতে, কিভাবে এই সেম প্রসেসই তারা প্র্যাকটিস করবে? হ্যাঁ, সেম প্রসেস প্র্যাকটিস করবে। আর একটা বিষয় আমি দেখেছি বা ছাত্রছাত্রীদের মধ্যে প্রবণতা আছে, জিজ্ঞেস করে যে ম্যাম কালার পেন্সিল কি ইউজ করব? আমি বলতে চাই তোমাদের উদ্দেশ্যে যে কালার পেন্সিল বা রং কিছুই ইউজ করার দরকার নেই। তোমরা নর্মাল পেন্সিলে যদি প্রত্যেকটা ম্যাপ পয়েন্টিংকে অক্ষাংশ দ্রাঘিমাংশ দেখে তার এক্স্যাক্ট লোকেশন দেখে যদি সে করতে পারে, তার থেকে বেটার কিছু হয় না। এক। আর দ্বিতীয়ত আর একটা বিষয়, সেটা হচ্ছে প্রেজেন্টেশনের কথা তো ইমন ম্যাডাম বললেন অবশ্যই। আর একটা বিষয় যে ম্যাপ কোথায় কিভাবে স্টিচ করব, সেটা একটা বড় বিষয়, কারণ খাতা তো কোথায় কখন যাচ্ছে আমরা বুঝতে পারি না। ম্যাপ কখনোই খাতার ওপরে বা খাতার একদম পিছনে রাখা যাবে না। খাতার মাঝখানে যদি ম্যাপ রাখা হয় এবং যে এক্সট্রা পার্টটা বেরিয়ে থাকে সেটা যদি আমি ফোল্ড করে দিই বা সেভাবে অ্যাটাচ করি, আমার মনে হয় সেক্ষেত্রে একদম সঠিকভাবে ম্যাপ থাকবে বা ম্যাপ ইনট্যাক্ট থাকবে একদম শেষ অবধি। এই একটা বিষয় কিন্তু লক্ষ্য করা দরকার। আর এইসবের বাইরে একটা বিষয়, সেটা হচ্ছে যে দাগ নম্বরটা কিন্তু বারবার মিলিয়ে নিতে হবে। যদি দাগ নম্বর তোমরা ঠিক না দাও, অ্যান্সার তোমার একদম ঠিক কিন্তু দাগ নম্বর ঠিক নেই, সেক্ষেত্রে কিন্তু সেই সঠিক অ্যান্সারের কিন্তু কোনো নাম্বারই কিন্তু পাবে না। তো দাগ নম্বরটা কিন্তু একবার মিলিয়ে নিতে হবে সব কোশ্চেন অ্যান্সারের ক্ষেত্রেই। আচ্ছা, এক্ষেত্রে লেখার যে ধরনগুলো, লেখার ধরনগুলো নিশ্চয়ই আঞ্চলিকে যেরকম হবে, প্রাকৃতিকে সেভাবে হবে না। প্রাকৃতিকে একটু ব্যাখ্যামূলক জায়গাটা হয়তো একটু বেশিই থাকবে। সেই জায়গাগুলোর মধ্যে কোন কোন জায়গাগুলোর উপর জোর দেবে লেখার ক্ষেত্রে ছাত্রছাত্রীরা? मार्केट दोपहर 3:30 बजे बंद होता है और ट्रेडिंग सिर्फ स्टॉक्स और इंडाइसिस तक। ছাত্রছাত্রীরা হ্যাঁ, প্রাকৃতিকের ক্ষেত্রে যেরকম যদি ভূমিরূপ হয় বা বাড়িমণ্ডল খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার, কারণ প্রত্যেকবারই একটা করে প্রশ্ন আসেই, সে জোয়ার ভাটা হোক যেটাই হোক।
আমাদের প্রাকৃতিকের প্রথম কথা যেটা বারবারই বলছি, প্রাকৃতিকের যতগুলো ডায়াগ্রাম হয় ততগুলো ডায়াগ্রাম, শুধু ডায়াগ্রাম মানে কিন্তু শুধু আঁকা না, তার সাথে যদি ফ্লো চার্ট হয়, মানে বায়ুচাপের সাথে বায়ু প্রবাহের সম্পর্ক, তাহলে আমি সম্পর্কটা যদি একটা ফ্লো চার্টে করে দিই, মানে এই উষ্ণতা কমলে এটা হচ্ছে, বাড়ছে। ওটা হচ্ছে, এইভাবে বায়ুচাপ হচ্ছে, একটা জাস্ট নিজের মতো। এইগুলো কিন্তু বাড়ি থেকে নিজেকেই প্র্যাকটিস করতে হয় পড়ার সময়তে, এবং এটা মানে ভালো যারা শিক্ষার্থী তারা কিন্তু করেও। বাকিদের জন্য বলছি, এইগুলোই কিন্তু একটা খাতার নাম্বার, যে 100 ভূগোলে পাচ্ছে এখন কি করে হচ্ছে, এইগুলি এইভাবেই হচ্ছে। একদম, আমরা আলোচনার প্রায় শেষ পর্যায়ে পৌঁছে গেছি। আপনি যদি একটুখানি শুভেচ্ছা বার্তা দিয়ে দেন যারা আগামী দিনে পরীক্ষা দিতে চলেছে তাদের উদ্দেশ্যে, তারপর আপনারটা শুনছি। একদম সকলকে বলবো যে এই শেষ মুহূর্তে এসে মাথা ঠান্ডা রাখো, এবং যে বিষয়গুলো পড়েছো সেগুলো বারবার আর একটু রিভাইজ করে নাও, আর একটু পড়ে নাও, ডায়াগ্রামগুলো আলাদা করে প্র্যাকটিস করে নাও, এবং মাথা ঠান্ডা রাখো। কোশ্চেন খুব ঠান্ডা মাথায় নির্বাচন করে তার যে উত্তর সেটা লিখে এসো, এবং কোনো প্রশ্নই ছেড়ে এসো না। তার যা উত্তর হয়, হয়তো তোমার টু দ্য পয়েন্ট সেখানে জিনিসপত্র মনে পড়ছে না, কিন্তু তুমি এই সম্পর্কে যতটুকু সঠিক জানো সেটুকু অন্তত লিখে নাও। আর সকলকে অসংখ্য ভালোবাসা এবং শুভেচ্ছা, খুব ভালো হোক পরীক্ষা। আমার ক্ষেত্রেও তাই, যে সামনে পরীক্ষা, মাথা ঠান্ডা রেখে ভয় না পেয়ে সবার আগে পরীক্ষা দাও, এবং পরীক্ষার হলের এই যে 3 ঘন্টা 15 মিনিট এটাই তোমাদের সময়, এখানেই সব থেকে ভালো করে পরীক্ষা দেবে। এবং এখন আর সময়ও নেই, এখন শুধুমাত্র শর্ট কোয়েশ্চেন, ভালো করে শর্ট কোয়েশ্চেন প্র্যাকটিস করো আর ম্যাপ পয়েন্টিং করো, যেখানে তোমাদের 65% মতো প্রায় নম্বর আছে। আপনাদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ এতটা সময় দেওয়ার জন্য, এবং পরীক্ষা স্পেশালে ভূগোল বিষয়টা এত সুন্দরভাবে ব্যাখ্যা করার জন্য। এইভাবে পরীক্ষা স্পেশালে আবারও পরের পর্বে ফিরব নতুন বিষয় নিয়ে। খুব ভালো থাকুন, সুস্থ থাকুন সকলে, আর অবশ্যই সঙ্গে রাখতে হবে কলকাতা দূরদর্শনকে।